করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছলো, ফুলভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলে রিইউনিয়নেও যেতে হবে। গ্রাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। অন্যদিকে সেম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল। পৃথিবীতে এমন লোক আছে, কি দেমাগ দেখলি? হ্যাঁ, কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না। শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাগাতে। এই এক বছরে না কিচ্ছু বদলায়। আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল, এদের এখনো ডিভোর্স হলো না। আমার তো ভাবলে কিরকম অবাক। যা বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল। ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে। আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা। তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাই আর তোমার কাছে বিয়ের কোনো শর্তই রাখি। কিন্তু তুমি তো আমার সাথে কি করে গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে? আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যদি একটু জানতাম যে ও কিছু করে না, ঘর চাপাই হয়ে থাকবে, এইসব কাজকর্ম করে, আমি কোনোদিনই বিয়ে রাজি হতাম না বাবা, কোনোদিন। আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানের ভালো চায়, কল্যাণ চায়, তাদের জন্য চিন্তা করে। কিন্তু বাবা তুমি আমার জন্য একটু চিন্তা করো। তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছি, শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছি। পালন করা হয়ে গেছে আর আমাদের তুমি ছেড়ে চলে অন্যদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে
রওনা হলো। হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল। ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত। নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো, ওর পুরনো জামা কাপড়, পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল। কোথায় যাচ্ছিস শালা ভিকিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। এটা একটা প্রাইম হোটেল, বুঝেছিস? এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। শালা তোর মতো একটা ভিকিরি একটা ফ্যাট পেটে খাবার বের করা বাইক নিয়ে চলে এসেছিস, আর আমি তোকে ঢুকতে দেবো না দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, শুনুন না, চল আমাকে একবার ঢুকতে দিন আমাকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিকিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি, শুনছে না স্যার? ছাড়া, আপনি কি করতে আছেন? কে কি হচ্ছে দেখি দেখি কে? মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন, আর ওনার মুখটা হাঁ হয়ে গেল। আপনি এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার আপনি একটা ইনফর্ম করেননি কেন? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার, সরি স্যার, এক্সট্রিমলি সরি। আপনি আমার সঙ্গে আসুন। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে সত্যিই একজন খুব বড়লোক কেউ? জানতে পকেট এফএম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস, দুনিয়া যার বসে।